আমার আলাদিন পর্ব সংখ্যা ২। বাড়িটা আলিশান নয়, মোটামুটি স্বার্থবান এক গৃহস্থলী পরিবেশ। সামনে লোহার গেট, ভেতরে ছোট্ট উঠানের মতন জায়গা, সেখানে বিশাল একটি আম গাছ সিমেন্টের বেড়া দিয়ে বাঁধাই করা। দুতলা বাড়ির ছাদটায় সারি বেঁধে বসে আছে একদল কবুতর। তাদের ডাকে মুখরিত স্নিগ্ধ সকাল। গেটের পাশে হালকা রং উঠে যাওয়া দেওয়ালের বোর্ডে লেখা মুন্সিবাড়ি। ইরাম যখন ধীর পায়ে বাড়িটার গেটের সামনে এসে দাঁড়ালো, তখন সূর্য মাথার উপর খাড়া কিরণ দিচ্ছে। এক হাতে ধরা লাগেজটা ছেড়ে দিয়ে ইরাম অন্য হাতে নিজের বুকে আগলে রাখা যক্ষের ধনকে সযত্নে কাঁথা দিয়ে ঢেকে সূর্যের আড়াল করে নিল। মুখের উপর দুহাত মুঠি পাকিয়ে পরম শান্তিতে ঘুমাচ্ছে ইজান। সারা রাত থেকে থেকে ছটফট করেছিল। ইরাম এক নজর আশেপাশে তাকালো। বহুদিন বাদে সে এই তল্লাটে এসেছে। অতি চেনা জায়গাটাও কেমন অপরিচিত লাগছে। বিয়ের পর একবারের জন্য আর নিজের বাড়িতে ফেরেনি সে। আম গাছে অনেকগুলো মুকুল ধরে আছে, শীঘ্রই আম ধরবে স্পষ্ট। চোখ ঘুরিয়ে একবার পেছনের দিকেও তাকালো ইরাম। দুটো গাড়ি যাওয়ার মতন প্রশস্ত জায়গা, ওপাশে আরেকটি দোতলা বিল্ডিং, ঠিক মুন্সিপাড়ির বিপরীতে। উভয়ের মাঝে অবস্থানের ভেদ স্পষ্ট। রাস্তার ওপাশের বাড়িটা বেশ পরিপাটি, আলিশান, অফিসারদের বাংলো বাড়ির মতন দেখতে। ধবধবে সাদা দেওয়াল, উঠানে কৃত্রিম ঝর্ণা এবং একপাশে ফুলের বাগান। ছোট্ট একটা গ্যারেজে একটি গাড়ি রাখা, মূল ফটকটাও সোনালি রঙের ধাতুতে গড়া। সূর্যের আলো প্রতিফলিত হয়ে চিকচিক করছে। মার্বেল পাথরের দেওয়ালের খচিত গোটা গোটা অক্ষর, ডক্টর সামিয়া মুন্সি, AKM আহমদ উদ্দিন। মুন্সিবাড়ি এবং ওই বাড়িটার মাঝে আভিজাত্যের বিভেদ পরিষ্কার। ওটা ইরামের খালার বাড়ি। সে বাড়িতে বহু বছর যাবৎ তার পা রাখা হয়নি। মাথা ঘুরিয়ে নিজেকে শক্ত করে ইরাম এক হাতের লাগেজ টেনে মুন্সিবাড়ির ভেতরে ঢুকে পড়ল। বাড়ির দরজাটা চাপিয়ে রাখা, আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না। তাই ইরাম নিঃশব্দে সিঁড়ি বেয়ে উঠে এসে ভেতরে ঢুকল। বসার ঘরটা আগের মতোই আছে, বিশেষ পরিবর্তন হয়নি। তবে ফার্নিচার এবং শোপিসে বেশ নতুনত্ব এসেছে। ইরাম থাকতে ব্যবহার করা পুরাতন সামগ্রী সরিয়ে ফেলা হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। নতুন চিকচিক কাপড়ে মুড়া সোফার গদিটা বসে আছে এক বছর চারেকের বাচ্চা ছেলে। তার যমজ ভাই খালি গায়ে শুধু হাফ প্যান্ট পরে ঘরময় দৌড়ে বেড়াচ্ছে। পিছু পিছু যাচ্ছে ঢোলা টি শার্ট আর ট্রাউজার পরনের এক রমণী, হাতে ভাতের থালা। ছেলেকে ভাত খাওয়াতে ছোটখাটো একটা যুদ্ধ লিপ্ত হয়েছে সে। ইরাম একটি প্রশ্বাস টানল, তারপর নরম গলায় বলে উঠল, আসসালামু আলাইকুম মিথিলা, কেমন আছো? তার কণ্ঠ শুনতেই মিথিলা নামক রমণী থমকে গেল, বিস্ময় নিয়ে তাকালো। ক্ষণিকের জন্য ইরাম ওই চোখ জোড়ায় ভীষণ অসন্তোষ দেখল, যা পর মুহূর্তেই উবে গেল শীতল অভিব্যক্তিতে। ওয়ালাইকুম আসসালাম আপু, হোয়াট এ সারপ্রাইজ। আসুন বসুন। রুহান, সরো, তোমার ফুপিকে বসতে দাও। সোফায় থাকা ছোট্ট ছেলেটা তৎক্ষণাৎ লাফিয়ে নেমে পড়ল। ইরাম মুচকে হেসে রুহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে সোফায় বসল। লাগেজটা একপাশে রাখল। সরাসরি না তাকিয়েও খেয়াল করল মিথিলা বাঁকা দৃষ্টিতে লাগেজটাকে দেখছে। ছেলেদের খাওয়ানোর আপাতত বিরতি দিলে মিথিলা রান্নাঘরের ভেতরে চলে গেল। 2 মিনিটের মাথায় ফিরে এলো এক গ্লাস শরবত এবং বিস্কুটের পিরিচ নিয়ে। ইরাম তখন ইজানকে সাবধানে সোফার একপাশে শুইয়ে দিয়ে টিস্যু দিয়ে নিজের মুখ মুছে নিচ্ছিল। সুতি শাড়ি পরলেও গরমে খানিকটা ঘেমে গিয়েছে। থ্যাঙ্কস মিথিলা, বলে সে শরবতটা তুলে নিল। মিথিলা অন্য পাশে সোফায় বসে নিজের দামি স্যামসাং ব্র্যান্ডের ফোনটা হাতে তুলে কিছু করতে করতে জানালো, রাহাত তো অফিসে আর ইহান কলেজে, ক্লাস টেস্ট আছে বলল। আচ্ছা সমস্যা নেই, আসুক ওরা ওদের সময় মতো। ও, আপনার তাহলে তাড়া নেই, ভালোই হলো তবে। মুখে বললেও মিথিলার চেহারাটায় বিতৃষ্ণাটুকু ইরামের নজরে এল না একটুও। ঠিক এই আশঙ্কাটাই করেছিল সে। নিজেকে কেমন যেন ছোট মনে হচ্ছে, অথচ আপাতত এছাড়া তার কাছে আর কোনো উপায়ও নেই। সকালের কাহিনী গড়িয়ে দুপুর হয়ে গেল।
মিথিলা রান্নাঘরে এই ব্যস্ত সময় কাটিয়েছে। মুরগি এবং ইলিশ মাছ ভেজেছে, সঙ্গে পোলাও। ইরাম তাকে সাহায্যের আবদার জানালেও সে নাকচ করে দিয়েছে। মেহমানদের দিয়ে নাকি কাজ করাতে হয় না। অনায়াসে বাড়ির সদস্যকে মেহমান হিসেবে সম্বোধন করার বিষয়টা ইরামের আত্মসম্মানে ঘা দিলেও প্রতিবাদ করল না সে, বরং মিথিলা যমজ 2 ছেলেকে সুন্দর মতো খাইয়ে দিল, যারা মায়ের কাছে খেতে একদমই চায় না। তারা ঠিক ফুপুর কোলে বসে অত্যন্ত আদরে গদগদে হয়ে খাবার খেয়ে নিল। মিথিলা আর চোখে দেখলেও কোনো মন্তব্য করল না। রান্নাবান্না শেষ হয়ে গেলে গোসল করে সালোয়ার কামিজ পরে নিচে এলো মিথিলা। ছেলেদের ভরা পেটে ঘুম পাড়িয়েও রেখে এসেছে, অথচ ইরাম তখনও বসার ঘরে সোফায় বসে আছে। তাকে ভেতরের রুমে গিয়ে কাপড় বদলানো কিংবা বিশ্রামের কোনো আহ্বান মিথিলা জানায়নি, জানাবেও না। তার স্বামী রাহাতকে সে আগে এই বিষয়টা মিটমাট করতে হবে। কেন এসেছে ডিভোর্সি মেয়েটা? মিথিলা কি বুঝে না নাকি স্বামীর ভাত কপাল থেকে উঠে গিয়েছে, এখন ভাইয়ের অন্ন ধ্বংস করার ধান্দা, উপরত্ব একটা বাচ্চা ফ্রি। এত কিছুর ভাবনা চিন্তা মিথিলার মাঝে চললেও সে ভদ্রগলায় ডাকল, আপু, কতক্ষণ ধরে বসে আছেন? আসুন টেবিলে, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ, ক্ষুধা তো একটু লেগেছেই। ইজান এখনও ঘুম থেকে ওঠেনি, তাই বেশি দেরি করল না ইরাম। ছেলে ঘুমে থাকতেই কাজ ছেড়ে ফেলতে হবে তার। টেবিলে গিয়ে বসল সে। মিথিলা বেশ ভালোভাবেই তার খাবার বেড়ে দিল প্লেটে। ইরাম হাত ধুয়ে ভাত মাখতে মাখতে বলল, বাবুরা ঘুমিয়েছে? হ্যাঁ, আপনি খান, আর একটু ঝোল দিই আপনাকে? আরে না না, যথেষ্ট। তুমি দারুণ রান্না করো মিথিলা। আপু, দ্য হেল ইউ আর ড্রয়িং ইন মাই হাউস। সবেমাত্র ভাতের প্রথম লোকমাটা মুখে দিতে যাচ্ছিল, তখনই পুরুষালীর তেজি কণ্ঠটি ভেসে এলো। পেছনে ফিরে তাকালো সে। সদর দরজা দিয়ে ভেতরে ঢুকছে গাট্টাগুট্টা এক পুরুষ। এখনও যুবক শ্রেণীর মাঝে পড়ে বয়স এবং চেহারা। ইরামের মতোই নাকটা খাড়া, চিবুকের নিচে ছোট্ট একটা আঁচিল, নেভি ব্লু স্যুট পরনে, হাতে বিফকেস, ভ্রুকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। ইরাম ভাত রেখে চেয়ার ছেড়ে উঠে পড়ল। রাহাত ভাই, প্লিজ আমাকে ভাই বলে ডাকবেন আপু। ইরাম জমে গেল নিজের জায়গায়, প্রসারিত নয়নে তাকিয়ে রইল নিজের ভাইয়ের দিকে। রাহাত এগিয়ে এসে ঠাস করে বিফকেসটা ফ্লোরের উপরে রেখে দিল। অতঃপর নিজের গলায় বাঁধা টাই ঢিলে করতে করতে অসন্তোষ চোখে সোফায় ঘুমিয়ে থাকা ইজানকে দেখল। বলল, সাবধান করেছিলাম তোমাকে, একটুখানি মানিয়ে নিয়ে চলো। তুমি আমার কথা শুনোনি আপু, তুমি চলেছ তোমার মর্জি মতো। বারবার বলেছি আমি, একলা একটা মেয়ে মানুষ সমাজে চলতে পারে না, মহিলা মাত্রই পুরুষ দরকার। কিন্তু তুমি মহিষী নারী কিনা। এখন কেন এসেছ আমার কাছে? কি চাই তোমার আমার বাড়িতে? তোর বাড়ি? ভাই, এটা আমার বাড়ি নয়। আমার মায়ের বাড়িতে আমি আসতে পারি না? রাহাতের ভ্রুজুরায় কুঞ্চন বাড়ল। কোমরের দুহাত রেখে সে দাঁড়ালো শক্ত ভঙ্গিতে। আপু, আমার ওসব আবেগ চর্চার সময় নেই। তুমি সেই সকালে এসেছ, লাগেজ দেখতে পাচ্ছি। এর অর্থ তোমার যাওয়ার কোনো প্ল্যান নেই। সোজা সাপটা আমাকে বলে দাও, কি চাও তুমি? ইরাম একটি শক্ত ঢুক গিলল। আজও তার মনে পড়ে সামনে দাঁড়ানো এই পুরুষটার চুল আঁচড়ে দিত সে মায়ের মতন, মুখে তুলে ভাত খাইয়ে দিত কলেজে পাঠানোর আগে। আজ সে ছেলেটা তার সামনে দাঁড়িয়ে আছে পুলিশের দারোগার মতো, যেন ইরাম অপরাধী। মাথা ঝাঁকালো সে। জগতে আপন বলে কিচ্ছু হয় না, সেটা তার চাইতে ভালো কেই বা বোঝে। চোখে পানি আসতে চাইলেও তার রুখে খানিকটা হিমশীতল দৃষ্টিতে তাক সামনে তাকালো ইরাম। দৃঢ় গলায় বলল, আমি এখানে থাকতে এসেছি, বেশ কিছুদিন থাকবো ইজানকে নিয়ে। কতদিন বলতে পারছি না, যতদিন না একটা কাজ পাই আর ভালোভাবে কোথাও সেটেল হতে পারি ততদিন। আর ইজানকে একটু ডাক্তার দেখাতে হবে, বেশ কিছু টাকা দরকার আমার। তুই আমাকে ধার দে, আমি ধীরে ধীরে শোধ করে দেব। এক্সকিউজ মি। সরি আপু, বাট আপনার কি মনে হয় টাকা গাছে ধরে? এতক্ষণ ধরে নীরব থাকা মিথিলা অবশেষে নিজের আসল রূপ নিয়ে সামনে আসলো। ঠিক নিচের স্বামীর পাশে দাঁড়িয়ে ইরামের মুখোমুখি হলো। আপু, আপনাকে এখনও আপু বলে সম্মান দিয়ে কথা বলছি আমি, কিন্তু আপনার কি মনে হয় না আপনি আমাদের দেওয়া এই সম্মানটাকে টেকেন অফ গ্রেন্টেড ধরে ফেলেছেন? আমার আর রাহাতের পক্ষ থেকে আপনাকে বারবার বলা হয়েছে
অনুরোধ করা হয়েছে নিজের বৈবাহিক সম্পর্কটা না ভাঙতে। আপনার একটা ছোট্ট দুধের শিশু আছে, সে চিন্তাটাও তো আপনি করলেন না। নিজের ইচ্ছামতো যা নয় তাই করেছেন। এখন যখন ঠেকায় পড়েছেন তখনই এসে হাজির। ইরামের দিকে এক পা এগোলো মিথিলা, বলতে লাগলো, আমার কথা না হয় আপনার খারাপ লেগেছে, কিন্তু কিছুই করার নেই, এটাই সত্য। আপনার বোঝা উচিত ছিল একজন ডিভোর্সি হওয়ার মানে কি। আপনি বাচ্চা না, ভালোই বুঝেন। এখন এই বাড়িতে আস্তানা গাড়তে চাইছেন, বুঝি না মনে হয় আমরা। আজ বলেছেন কিছুদিন, আগামীকাল বলবেন আরও কিছুদিন, এরপর সেই কিছুদিন আর কোনোদিন শেষ হবে না। আপনার জন্য এই পরিবারের বদনাম হবে। আমার নিজের ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা আছে, ওদের উপর আমি আপনার জন্য কোনো আজ আসতে দিতে পারি না, তাই না? সমাজে আমার একটা নাম আছে, ইজ্জত আছে, এটা আপনার জন্য ধূলিসাৎ হতে পারে না। নিজের স্ত্রীর কথায় সায় জানালো রাহাত। মিথিলা ঠিকই বলেছে আপু, তোমার আমার দিকটা ভাবা উচিত। এত বড় সংসারটা এখন আমি একাই চালাচ্ছি। নিজের ছোট দুটো বাচ্চা, ইহানের পড়াশোনা, সাংসারিক খরচ তোমার থেকে ভালো কেউ বোঝে না। আমার 70,000 টাকার বেতনেও হিমশিম খেতে হয়, তখন মিথিলা হেল্প করে। আমি চাই না আমার স্ত্রীকে আমার জন্য কোনো কষ্ট সহ্য করতে হোক। তোমার বুঝতে হবে আমার জীবনটাও সহজ নয়। তুমি একা হলে তাও একটা কথা ছিল, আমি না হয় অন্য জায়গায় তোমার জন্য একটা রুম নিয়ে দিতাম, কিন্তু তোমার বাচ্চাটাকে টানার ক্ষমতা আমার নেই। স্তব্ধ হয়ে চেয়ে রইল ইরাম। মুখের কথা তার মুখেই রয়ে গেল, হাতের ঝুল শুকিয়ে গিয়েছে, অথচ ভাতটুকু আর মুখে তোলা হলো না তার। খানিকটা উত্তেজনার শব্দে এর মধ্যেই যা নড়ে চড়ে উঠেছে। উল্টো ঘুরে তাই তাড়াতাড়ি করে বাটিতে হাত ধুয়ে নিল ইরাম। শাড়ির আঁচলে হাত মুছে দ্রুত এগিয়ে গিয়ে সোফা থেকে ছেলেকে কোলে তুলে নিল। তার বুকে মুখ গুজে কুই কুই শব্দ করতে থাকলো ইজান। ছোট্ট অংশকে দুলাতে দুলাতে ইরাম বলল, তুই ঠিক বলেছিস ভাই। দামি ব্র্যান্ডের ফোন আর ব্র্যান্ডের ফার্নিচার কেনার পর আসলেই বোনকে দেওয়ার মতো কোনো টাকা বাঁচে না। হাতের মুঠো শক্ত হয়ে গেল রাহাতের। প্রথমবারের মতন তার শক্ত চেহারার বিছাদের ছায়া পড়ল। ছেলেকে নাড়াতে নাড়াতে ইরাম সূক্ষ্ম হেসে জানালো, ভেবেছিলাম আজকের রাতটা অন্তত নিজের মায়ের বাড়িতে জায়গা হবে। জন্ম থেকে এখানেই বড় হয়েছে কি না, একটু অধিকার তো আছেই বল। কিন্তু যেখানে আমার হাতের ভাত হাতেই শুকিয়ে যায়, সেখানে অধিকারের বায়না বিলাসিতা। আপু। রাহাত এগিয়ে আসতে চাইল এক পা, অথচ পাশ থেকে মিথিলা তার বাহু চেপে ধরল। ওখানেই জমে গেল সে, শুধু তাকিয়ে রইল নিষ্পলক। দৃষ্টিটা পরিহাসের হাসিতে ছেয়ে ফেলল ইরামের ঠোঁট। আর দাঁড়ালো না সে। এইবারের বাতাসে দম বন্ধ হয়ে যাচ্ছে। এক হাতে ইজানকে বুকে চেপে অন্য হাতে লাগেজ টেনে দরজার দিকে এগোলো ইরাম। মাঝপথে থামল, ঘুরে একবার পেছনে তাকালো নিজের ভাইয়ের দিকে। মহান আল্লাহ যদি তোকে কোনোদিন মেয়ে সন্তান দেয়, তবে জেনে রাখিস ভাই, আমার। একটু থেমে সে যুক্ত করল, মেয়েদের একটাই ঘর, কবর। রাত প্রায় 2টা বেজে এসেছে, অথচ এই স্থানের উত্তেজনায় বোঝা দুষ্কর। তীব্র মিউজিক এবং বিটের তালে তালে দুলছে যেন গোটা পৃথিবী। তরুণ তরুণীদের উন্মুক্ত হুঙ্কার, বাঁধনহারা নাচ এবং দক্ষভাবে বিট নিয়ন্ত্রণ করে বাজানো মিউজিকে কেঁপে কেঁপে উঠছে চারপাশ। লাল নীল বাতির ঝলকে চোখ ধাঁধিয়ে যায়। অ্যালকোহলের কড়া ঘ্রাণ ভেসে আসছে বাতাসে। অনেকের হাতে মোবাইল ফোন পার্টির দৃশ্য ধারণ করে চলেছে। সকলের মনোযোগ আবদ্ধ সামনের ড্যাসের উপর কন্ট্রোল প্লেসের পাশে দাঁড়ানো ছেলেটার দিকে। পরনে একটা পলো টি শার্ট এবং ব্যাগি জিন্স। লেদার জ্যাকেটটা খুলে ফেলেছে পানির বোতলের সঙ্গে। সাদা আলোর ফোয়ারা ছুটছে তার মাথার উপর থেকে, তাতে তার গলা এবং উজ্জ্বল চেহারার জমা ঘামের ফোঁটা চিকচিক দুধে চড়াচ্ছে। দ্বিগুণ আকর্ষণ লাগছে তাতে তাকে দেখতে। হাফ হাতা পোলো শার্টের তখনই কন্ট্রোল প্যানেলের বাটনগুলো নিয়ন্ত্রণ করছে। ইকুইলাইজার কমাচ্ছে বাড়াচ্ছে, তখনই তার শক্তিশালী পাইসেন্স চোখে পড়েছে। অন্য হাতে ধরে রেখেছে হেডফোন। মিউজিকের তালে তালে শরীর দুলছে তার। তরুণীদের ভিড় ঠিকই ড্যাসের আশেপাশে, সকলেই ব্যস্ত মুহূর্ত ক্যামেরা বন্দি করতে। বোতাম নামিয়ে হঠাৎ করেই মাঝপথে মিউজিকের গতি কমিয়ে দিল সে। নীরব উত্তেজনা ভর করল গোটা জায়গায়।
প্রত্যেকটি চোখ আবদ্ধ তার পানে। ছেলেটি হাত তুলে নেড়ে মাউথপিস অন করে চিৎকার করে বলল, কাম অন এভরিওয়ান, লেটস ডান্স দি নাইট অফ উইথ ডিজে আলাদিন। সমস্বরে গর্জে উঠল জনসমুদ্র। বিরাট হাসল সে। তাতে মাড়ির দুপাশে থাকা দুটো ছোচালো দাঁত নজরে পড়ল, তীক্ষ্ণ সুচারু। অন্যরকম একটা আবহের প্রকাশ ঘটায় তা। আরেক দফা চেঁচিয়ে উঠল সে, প্যাস, ডিজে আলাদিন, ডিজে আলাদিন, কাম অন, হু। এবার বিটটা ড্রপ করল সে। বিকট জোরালো আওয়াজে বুক কেঁপে উঠল। সঙ্গে সমস্ত মানুষ লাফিয়ে উঠল উন্মত্ত উত্তেজনায়। এত কিছুর মাঝেও নিজের পকেটে ভাইব্রেট হতে থাকা ফোনটা অস্থির ঠিকই টের পেল সে। বোর্ডে মিউজিক কন্টিনিউ রেখে হেডফোন নামিয়ে ওপর হাতে দ্রুত ফোনটা রিসিভ করল সে। হ্যাঁ মম, এখনো শো শেষ হয়নি, বাড়িতে আয়, তোর সাথে জরুরি আলাপ আছে। তুমি কি বলছো? আমি শুনতে পাচ্ছি না। ওকে নাও, গুড নাইট, মোস্ট গর্জিয়াস মম অন প্ল্যানেট আর্থ, স্লিপ টাইট অ্যান্ড নেভার কল মি ব্যাক, লাভ ইউ। ফোনটা কেটে দিল সে। একপাশে ছুঁড়ে ফেলে নব উদ্যমে কাজে মনোযোগ দিল। যত বিট বাড়ল ততই বাঁধনহারা হয়ে নেচে উঠল গোটা জগৎ। ডিজে আলাদিন, আসল নাম সাইবান আলাদিন। প্রফেশনের ক্ষেত্রে আলাদিন টাইটেলটাই ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সাইবান। অন্য নামটা শুধুমাত্র কাছের মানুষদের জন্যই বরাদ্দ। তার অন্যান্য নামটার জন্য অবশ্য সবসময়ের বন্ধুমহলে খোঁটা খেয়ে এসেছে সে। এই যেমন আজ শোয়ের পরপরই যখন গ্লাভস হাতে ডাল্ফ ব্যাগ হাতে বেরিয়ে আসলো, তখনই সামনে থেকে ডাক ছুটে এলো, কিরে আলাদিন, তোর চেরা কোথায়? রাস্তার ধারে পার্ক করে রাখা গাড়ির বনেটের উপরে বন্ধুদের আড্ডা জমেছে। পা এলিয়ে বাংলার শেষ নবাবের ভঙ্গিতে শুয়ে আছে নীরব। তার শিষ্য আফনান নিজের বিরাট ইঁদুরে দাঁত কেলাচ্ছে। গ্রুপের তুলনামূলক ভদ্র সদস্য অনুরাগ গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আরও কয়েকজন ছেলে আছে, যারা মাঝে সাঝে থাকলেও ঠিক উল্লেখ্য করার মতন বন্ধু নয়। বিশেষ কাছের এই কয়েকজন। সাইবান নিজের আধভেজা চুলে আঙুল চালিয়ে গাড়িটার কাছে এসে দাঁড়ালো। একেবারে অতর্কিত সপাত করেই আফনানের পিছনে চটাস চটাস দুটো চপাট বসিয়ে বাঁকা হেসে বলল, এই যে আফনানের পেছনে ভরে রেখেছি, খুঁজে দেখবি? তিন তওবা, তিন তওবা, তিন তওবা। আতকে উঠল নীরব। অপরদিকে নিজের পিছন ডলতে ডলতে আফনান আঙুল তুলে অভিযোগ করল, আমি শিওর এই বেটার জেন্ডারের প্রবলেম আছে। তোরা লিখে রাখ আমার কথাটা। পুরুষের শরীরের ভেতর আসলেই ও একটা ভাই আপু। দাঁতের ঠোঁট কামড়ে আফনানের উপর ঝুঁকে এলো সাইবান। ঘাড়ে চিবুক রেখে বন্ধুর চোখে চোখে তাকিয়ে হঠাৎ করে তর্জনী তুলে ছুঁয়ে দিল সে আফনানের কপাল। সেই ললাটের আঙুল বয়ে নামল ঘাড় অব্দি। হিসিয়ে উঠে জিভে ঠোঁট ভিজিয়ে সাইবান গান ধরল, পড়ে না চোখের পলক, টুম কি তোমার রূপের ঝলক, দুহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো, আমি সেন্স হারাবো, ডেড হয়ে যাব, সেভ করতে পারবে না কেউ। এই কেউ ওকে থামা, ও আমাকে কিস করে ফেলবে। সাইবান নিজের ঠোঁটটা আফনানের কাছাকাছি নিতেই লাল টকটকে হয়ে বান্দা লাফিয়ে সরে গেল। ঠাস করে বাড়ি খেল গাড়ির বডিতে। কোমর চেপে ধরে হাঁটু ভেঙে আধবসা হয়ে পড়ল সে রাস্তার মাঝেই। বৃদ্ধাঙ্গুলে নিজের ভেজা ঠোঁট মুছে নিয়ে হাসতে হাসতে নীরবের দিকে তাকালো সাইবান। চেরাক লাগবে তোর? বের করবো স্যালাইন? ও ভাই, আমাকে ছেড়ে দে আব্বা, কেঁদে বাঁচি। আমার গার্লফ্রেন্ড জানতে পারলে এবার আর ওকে কিছুতেই বিশ্বাস করাতে পারবো না আমি গিয়ে না। দুহাত জুড়ে হাহাকার করে উঠল নীরব। তার সুন্দর নামটা সাইবান মুখে নেয় না। নীরব শব্দের ইংরেজি অর্থ সাইলেন্ট, কিন্তু সেটা বেশি সুন্দর বলে পছন্দ হয় না। সাইলেন্টকে বিকৃত করে সে বানিয়েছে স্যালাইন। এমন আজগুবি কাণ্ড তাদের বন্ধু মহলে একমাত্র সাইবানের দ্বারাই সব থেকে সুদর্শন, সব থেকে মজাদার, সব থেকে জোকার, সব থেকে সিরিয়াস, সব থেকে রাগী, সব থেকে দয়ালু,
সব থেকে আত্মার বন্ধু সবটাই সাইবান আলাদিন। তোদের সারাদিন এসব ফাত্রামি কাজ ছাড়া আর কোনো কাজ নেই ভাই? এতক্ষণে মুখ খুলল চুপচাপ সদস্য অনুরাগ। সাইবান ততক্ষণে নীরবকে ঠেলে গাড়ির বন্টের উপর বসিয়েছে। পকেট থেকে সিগারেট বের করে নীরবের কাছ থেকে লাইটার নিয়ে ধরতে ধরতে সে বলল, হ্যাঁ, অনুরাগ দাদা দরবেশ বলেছেন, বাল্যগণ ফাত্রামি করিও না, শুধু বলো ফা আর এগিয়ে যাও, জীবনে একটা ঠাডা বড়া আসার খাও। অট্টহাসির রুল পড়ে গেল চারপাশে, গড়াগড়ি খেল এক একজন। গম্ভীর অনুরাগ অব্দি হাসতে বাধ্য হলো। মাথা চাকিয়ে শেষমেশ সে সাইবানকে বলল, তুই কোনোদিনই টায়ার্ড হস না ব্রো? না ব্রো, কারেন্ট আমার শরীরে ছিনিমিনি করে। এসব কারেন্ট হলো বিয়ে বসার পূর্ব লক্ষণ। বিজ্ঞের ভঙ্গিতে কথোপকথন যোগ দিল নীরব। সাইবান হাঁটুর উপর হাঁটু তুলে বসে সিগারেটে লম্বা টান দিয়ে ধূসর ধোঁয়া ছাড়ল বায়ুতে। তারপর খিলখিল করে হেসে উঠল। বিবাহ? তাও আমি? খেক। ওমা, এত খেক করার কি আছে? বিয়ে শাদী করবি না নাকি তুই? সারা জীবন কুমার থাকবি? নাকি আবার জীবনটা ত্যারাগের দূতের সাথে কাটানোর প্ল্যান করছিস? এতক্ষণে সম্বিত ফিরে পাওয়া আফনান বলল পাশ থেকে। সাইবান সিগারেটের পর পর কয়েকটা সুখ টান দিয়ে আফনানের কাঁধে হাত জড়িয়ে কাছে টেনে বলল, শোন দোস্ত, এসব বিয়ে শাদী হলো একটা স্ক্যাম, বুঝেছিস? কি সুন্দর মজায় মজায় লাইফ চাচ্ছে বল? কোনো দরকার আছে বিয়ে নামক শিকল গলায় জড়িয়ে সেটা অন্য একটা মেয়ের হাতে তুলে দেওয়ার? তাছাড়া আমি বিয়ে করব সবার পরে। তোরা যখন বাপদাদা হয়ে যাবি তখন আমি হব তোদের মেয়েদের সুগার ড্যাডি। কি ডেঞ্জারাস মাল! এই তোর সাথে আমার আজকে থেকে ডিভোর্স। আতকে উঠে বলল নীরব। তাতে অট্টহাসি হেসে নিজের সিগারেটের মনোযোগ দিল সাইবান। অনুরাগ এবার হাততালি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করল। ওকে গাইস, রাত 3:30 বাজছে। কারো বাসায় যাওয়ার প্ল্যান আছে নাকি এখানেই টাল হয়ে থাকবেন? আগে ভাগে বলে দিচ্ছি, আমি কিন্তু পার্সেল করে আপনাদের সবাইকে যার যার বাসায় ডেলিভারি দিয়ে আসতে পারবো না। আগে অনেকবার ধরা খেয়েছি। কেলোর কীর্তি করবেন আপনারা আর আমার আব্বা আমার কাছে ধরা খাবো আমি? অনেক হয়েছে মুরব্বি। ওই যে দাদা কথা শুরু করেছে, দাদার কথা শুনতে হবে, ঘরে ফিরে যেতেই হবে। বলেই গাড়ির বনের থেকে লাফিয়ে নেমে পড়ল সাইবান। একটা সিগারেট শেষ, আরেকটা তোলে ঠোঁটে গুজে বাকিদের উদ্দেশ্যে হাত নাড়ালো সে। মা জননী আমার ফোনের উপর ফোন দিয়ে মাথা নষ্ট করে দিয়েছে, তাই আমি আগে গেলাম। লাভ ইউ গাইস, কিস ইউর গার্লফ্রেন্ড, সালাম ইউর প্যারেন্টস অ্যান্ড শিট অন টয়লেট নট ইন ইউর প্যান্টস, বাই। অনুরাগ গেল সাইবারের পিছু পিছু, বেশ কিছুটা দ্রুত এগিয়ে আসতে আসতে। বাকিরা পিছনে বসে হাসি মুখে চেয়ে রইল। এই ছেলেটার মাঝে অদ্ভুত ক্ষমতা আছে, হাসি বিলানোর ক্ষমতা, যা সবাই পারে না। আরে বাস, মজার তো সাইবান। শুনছিলেন জাবিন ফুরকানের লেখা আমার আলাদিন। গল্প পাঠিয়েছিলাম আমি তাসরসমিম। আজকে শুনলেন গল্পটার দ্বিতীয় পর্ব। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরস চ্যানেলে। বাই।